আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। বাইডেন ট্রাম্পের বিতর্ক নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রথম টিভি বিতর্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং নির্বাচনে এই যে প্রেসিডেন্সিয়াল ডিবেট একটি রেওয়াজ, এবং এই প্রেসিডেন্সিয়াল ডিবেটের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে, এবং এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের উপর অনেক কিছু বিতর্কের উপরে অনেক কিছু নির্ভর করে, এবং জনগণ এর পরে এই ডিবেট দেখে তারা সিদ্ধান্ত নেন। তো এখন আমরা মাত্র ডিবেটটি শেষ করেছি। এই ডিবেটের পরেই হয়তো বোঝা যাবে যে মার্কিন নাগরিকরা এই ডিবেটটি কিভাবে নিয়েছেন। তারা কি এই ডিবেটে বাইডেনকে এগিয়ে রাখছেন নাকি ট্রাম্পকে এগিয়ে রাখছেন, সেজন্য হয়তো আরও কিছু মুহূর্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে প্রথম বিতর্কটি যে খুব একটা সুখকর হয়নি সেটি কিন্তু বলাই যায়, এবং এটি কিন্তু অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যেভাবে 2020 সালের নির্বাচনের পরে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু নির্বাচন কিন্তু এই যে ফলাফল যেটি, সেই ফলাফলটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মেনে নেয়নি, এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, যে আগামী যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে তারপরের যে ফলাফল, সেই ফলাফল কি তিনি মেনে নেবেন কিনা। সেইখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি নির্বাচন সুষ্ঠু হয়, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, তাহলে তার নির্বাচনের ফলাফল মেনে নিতে কোনো সমস্যা নেই। এই ডিবেটের মধ্যে অনেক বিষয় প্রাধান্য পেয়েছে, যেটি আমার রিপোর্টের মধ্যে দেখেছেন যে অর্থনৈতিক ইস্যুটি একটি বড় ইস্যু ছিল, যেখানে এই যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে জিনিসপত্রের দাম অনেক বেশি, মূল্যস্ফীতি অনেক বেশি। এই জন্য ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে কিন্তু দোষারোপ করেছেন, এবং তিনি বলেছেন যে অভিবাসন, অর্থনৈতিক অবস্থা, নানান কারণেই বাইডেন যে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে আখ্যা দিয়েছেন হচ্ছে ট্রাম্প। সব কিছু মিলিয়ে একটি যুদ্ধাংদেহী, একটি তীর্যক ভাষায় একে অন্যকে যে বক্তব্য দেয়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। গর্ভপাত ইস্যুতে রিপাবলিকান দল তারা কিন্তু সব সময় গর্ভপাত ইস্যুতে কিন্তু গর্ভপাত বিরোধী তারা, কিন্তু আজকেই ইউডাতে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, সেখানে জরুরি কারণে গর্ভপাত করা যাবে, এবং এই জন্য গর্ভপাতের ওষুধ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সেই ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে তার দল এবং তিনি যেহেতু গর্ভপাত বিরোধী, কিন্তু এই ক্ষেত্রে তিনি কি করবেন, এই সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে তার মন্তব্যটা কি। তিনি কিন্তু বলেছেন যে গর্ভপাত ইস্যুতে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের তিনি সমর্থন করছেন, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটির বিরোধিতা তিনি এই মুহূর্তে করছেন না। প্রসঙ্গ এসেছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, প্রসঙ্গ এসেছে ইসরায়েলে যে যুদ্ধ চলছে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে, সেই সব প্রসঙ্গেও কিন্তু আসছে। প্রতিটি প্রসঙ্গেই ট্রাম্প বলেছেন যে এইসব যুদ্ধের কারণে সবচেয়ে ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের, কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, হামাসের গাজায় নিরীহ জনগণের জন্য খাবার সরবরাহ করছে, সব কিছু মিলিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাই তিনি এসবের বিরোধী, এবং তিনি এজন্য বাইডেন প্রশাসনকে তিনি দায়ী করেছেন যে এইসব যুদ্ধের কারণে বাইডেনই দায়ী। অপরদিকে বাইডেন বলেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে যেভাবে যুদ্ধে নেমেছে পুতিন একজন যুদ্ধাপরাধী, তিনি একজন অপরাধী। ইউক্রেনবাসীদের উপরে যেভাবে যুদ্ধের দামামা বাড়ছে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত তারা সেই কাজটি তারা করছেন, ইউক্রেনবাসীর পাশে দাঁড়িয়েছেন, এবং তিনি বলেছেন যে হামাস এই যুদ্ধের জন্য দায়ী। সব কিছু মিলিয়ে প্রথম বিতর্কটি শেষ হয়ে গেছে, এখন বিচার বিশ্লেষণ চলছে এবং জনগণের কাছ থেকে রায় নেওয়া হবে, এবং সিএনএন একটি জরিপ প্রকাশ করবে বলে আমরা ধারণা করছি যে সেই জরিপের মধ্যে যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারা কিন্তু ভোট দেবেন যে বাইডেনের বক্তব্য তারা সমর্থন করছেন নাকি ট্রাম্পের বক্তব্য তারা সমর্থন করছেন। সব কিছু মিলিয়ে যে নির্বাচনী যে ডামাডোল, সেটি কিন্তু
কিন্তু আজকে এই ডিবেটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প যে দোষী সাব্যস্ত হয়েছেন সেই বিষয়টি কিন্তু বাইডেন কিন্তু ট্রাম্পকে বলেছেন যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এখন দোষী সাব্যস্ত হওয়ার পরে কিন্তু একটি কথা ছিল, সেটি হচ্ছে যে তিনি কি নির্বাচন করতে পারবেন কি পারবেন না। এখন আর এই ইস্যুটি মনে হয় নেই, কারণ হচ্ছে এই ডিবেটের মধ্য দিয়ে এটি পরিষ্কার হয়ে গেছে যে ট্রাম্প এবং বাইডেন তারাই এই বছরের নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল আমার কাছে এই ডিবেট পরবর্তী বিশ্লেষণ। আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে। এদিকে আগামী 4 জুলাই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম যুক্তরাজ্য। নির্বাচনের আগে শেষবারের মতো মুখোমুখি বিতর্কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও লেবার পার্টির নেতা কের স্টারমার। স্বাস্থ্য খাত, অভিবাসন, আয়কর, নারী অধিকার সহ বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কে জড়ান তারা। দুই নেতার বিতর্ক সমতায় শেষ হয়েছে বলে জানিয়েছে জরিপ সংস্থা ইউগভ। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে নির্বাচন। এরই মধ্যে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। অন্যদিকে সম্প্রতি একের পর এক স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে পার্লামেন্টে প্রধান বিরোধী দল লেবার পার্টি। এমন পরিস্থিতিতে বুধবার টিভিতে নির্বাচনী বিতর্কে অংশ নেন ঋষি সুনাক ও লেবার পার্টির নেতা কের স্টারমার। এটি ছিল আসন্ন নির্বাচনের আগে তাদের মুখোমুখি শেষ বিতর্ক। বিতর্কে কনজারভেটিভ পার্টির সময়ে যুক্তরাজ্যের রাজনীতির বেহাল দশা নিয়ে সুনাককে কটাক্ষ করতে ছাড়েননি কের স্টারমার। বলেন, গত কয়েক বছর ধরে দেশটির পার্লামেন্ট সদস্যরা কেবল নিজেদের কথা চিন্তা করেছে, জনগণের নয়। তার দল জয়ী হলে ব্রিটেনে আবারও জনগণের রাজনীতি ফিরিয়ে আনবেন বলেও উল্লেখ করেন স্টারমার। কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনের পার্টিগেট কেলেঙ্কারির পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সুনাকের দলের সদস্যদের বাজি ধরা নিয়েও কড়া সমালোচনা করেন লেবার পার্টির এই নেতা। নারী অধিকার নিশ্চিতে সুনাকের দলের ব্যর্থতার কথা টেনে বিতর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন স্টারমার। বলেন, কনজারভেটিভ পার্টির সময়ে নারীরা বঞ্চিত হয়েছে, তাদের ওপর নির্যাতনের হার আগের চেয়ে বেড়েছে। এ নির্বাচন ভোটারদের জন্য 14 বছর ধরে চলা রক্ষণশীলদের দলীয় অন্তঃকোন্দলের ইতি ঘটানোর সুবর্ণ সুযোগ বলেও আখ্যা দেন স্টারমার। তবে বিতর্কে কের স্টারমারকে ছেড়ে কথা বলেননি ঋষি সুনাকও। প্রতিটি অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের রাজনীতিতেই বিশ্বাস করেন। দেশের জন্য বড় সিদ্ধান্ত নিতে হলে সততা ও সাহসের সঙ্গে নিতে হয়। এ সময় স্টারমারের কর নীতি নিয়ে সমালোচনা করেন কনজারভেটিভ পার্টির নেতা। বলেন, জনগণের জন্য রাজনীতির কথা বললেও কর নিয়ে জনগণকেই সত্য জানতে দেননি স্টারমার। অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়টিও দুই নেতার বিতর্কে উঠে আসে। সুনাক বলেন, ইরান, সিরিয়া, আফগানিস্তানের মতো দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে রাখবে না তার সরকার। তাদের রুয়ান্ডা পাঠানো ছাড়া আর কোনো বিকল্প স্টারমারের কাছেও নেই বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবিসির জ্যেষ্ঠ সাংবাদিক মিশেল হোসেনের সঞ্চালনায় এই বিতর্ক সমতায় শেষ হয়েছে বলে জানিয়েছে জরিপ সংস্থা ইউগভ। দুই নেতাই 50 পয়েন্ট করে পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। ধারণা করা হচ্ছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউই এই নির্বাচনে জয় পাবেন। সে সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন হাশেমি। নিজেদের নতুন নেতা নির্বাচনে প্রস্তুত ইরানের জনগণ। শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার রাতে প্রচারণা শেষ হয়েছে। এদিন আকস্মিক নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন হাশেমি। তবে মাঠে আছেন 5 জন, এদের মধ্যে 4 জনই রক্ষণশীল। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন 3 জন। এদের মধ্যে খামেনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রার্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব ও পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালালি। নিরপেক্ষ হিসেবে পরিচিত মাসুদ পেজেকশিয়ানও আলোচনায় রয়েছেন। তবে ধারণা করা হচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ব্যক্তি এই নির্বাচনে জয় পাবেন। যদিও খামেনি নিজে কোনো ব্যক্তির পক্ষে ভোট চাননি বা নিজের সমর্থনের কথা জানাননি, তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যার মনোভাব তাকেই ভোট দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ভোটারদের উদ্দেশ্যে এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন যার দৃষ্টিভঙ্গি খামেনির সঙ্গে সাংঘর্ষিক হবে না। নতুন প্রেসিডেন্ট খামেনির উত্তরসূরি নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই মনে করা হচ্ছে। গেল মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের 1 বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইরানে। রাহানুল রানা, সময় সংবাদ। বিয়ে সংক্রান্ত মামলায় সাজা স্থগিত চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত এই রায় দেন। এতে সাজা বহাল থাকায় কারাগারেই থাকতে হচ্ছে তাদের। এর আগে 2018 সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। তবে গত বছর ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুশরার সাবেক স্বামী খবর মানেকা। অভিযোগ ছিল মানেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার না হতেই বিয়ে করেন বুশরা বিবি। পরে গত 3 ফেব্রুয়ারি ওই মামলার রায় দেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি আদালত। রায়ে কারাবন্দী ইমরান খান ও বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবার চীন ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করল তাইওয়ান। বৃহস্পতিবার তাইপের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। জানা গেছে, তাইওয়ানের স্বাধীনতাকামী কট্টর সমর্থকদের ওপর চীন মৃত্যুদণ্ড আরোপের হুমকির জেরে এমন সতর্কতা আরোপ করা হয়েছে। এর আগে গত শুক্রবার তাইপের স্বাধীনতাকামী আন্দোলন উস্কে দেয়া ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বেইজিং। ইতালিতে গুণগত মান বাড়ছে উচ্চশিক্ষার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে বিশ্বে দেশটির শিক্ষার মান 7ম আর ইউরোপে 2য় অবস্থানে। এতে অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদেরও। ইতালির প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালির শিক্ষা ব্যবস্থার প্রতি ধীরে ধীরে আরও আগ্রহ বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। 2018 ও 2019 সালে ইতালির বিদেশি ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে ছিল মাত্র 55,000, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখেরও বেশিতে। উচ্চশিক্ষার ডিগ্রি নিতে বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যাও প্রায় 8,000-এর বেশি। সবশেষ দেশটির এক রিপোর্টে উঠে আসে ইতালির সার্বিক শিক্ষার গুণগত মান বিশ্বে 7ম আর ইউরোপে 2য় অবস্থানে। এতে ব্যাপক খুশি দেশটির স্থানীয় ও সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি এখানে বর্তমানে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করে আই থিঙ্ক আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছি। এখানে অনেক ভালো ফ্যাসিলিটিস আছে লেখাপড়ার জন্য। শিক্ষাক্ষেত্রে ইতালির রয়েছে ঈর্ষণীয় ইতিহাস। 1088 সালে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল দেশটিতে। বিশ্বের প্রথম বলোনিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনকারী ইতালির শতাধিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 18 লাখ ছাত্রছাত্রী রয়েছে। সময় সংবাদ, ইতালি। বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নাম এসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার। গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টানা তৃতীয়বারের মতো ভিয়েনা এই মর্যাদা পেল। সবচেয়ে কম বসবাসযোগ্য শহরগুলোর ভেতর রয়েছে করাচি ও ঢাকা। সৌন্দর্যের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার খ্যাতি বরাবরই রয়েছে। তবে শুধু সৌন্দর্যই নয়, বসবাসের দিক দিয়েও এ শহর অতুলনীয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেল ভিয়েনা। বুধবার যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে মোট 100 পয়েন্ট রয়েছে। এর মধ্যে যে শহর যত বেশি পায় তালিকায় সেটির অবস্থান তত উপরে থাকে। এতে 5টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়। সেগুলো হলো স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংস্কৃতি, শিক্ষা এবং অবকাঠামো। চলতি বছর 173টি শহরের সূচক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি সূচকে শীর্ষে স্থান পেয়েছে। তালিকার সবচেয়ে কম বাসযোগ্য 5 শহর হল দামেস্ক, ট্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি। ষষ্ঠ অবস্থানে আছে ঢাকা, অর্থাৎ পাকিস্তানের করাচির এক ধাপ ওপরে এর অবস্থান। অব্যাহত ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ বাংলাদেশের ঢাকার তুলনায় 3 ধাপ উপরে আছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির এই রাজধানী বাসযোগ্য শহরের তালিকায় এবছর 165তম অবস্থানে রয়েছে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। কনক, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।